দৃষ্টির অগোচরে পর্ব ১৪ লেখিকা মুশফিকুর রহমান মৈত্রী। কালো জ্যাকেট পরা লোকটা সিনহারি পাঠানো ছিল। নুসরাতের কথা অবাক হয়ে তাকালো তৌহিদ। তৌহিদের বিস্মিত মুখ দেখে মুচকি হাসে নুসরাত। তারপর আবার বলা শুরু করে, আপনি হয়তো খেয়াল করেননি, যখন আপনি সিনহাকে বলেছিলেন যে চুরি হওয়া জিনিসগুলো এখনো পাওয়া যায়নি, তখন ও বেশ অবাক হয়েছিল। ও যেন বিশ্বাসই করতে পারেনি আপনি এভাবে তাকে নিরাশ করবেন। এটাই প্রমাণ কি করে হয় যে সিনহা কি লোকটাকে পাঠিয়েছিল। আমাকে একটা কথা বলুন, আপনারা যদি টাকা হারাতেও কিংবা স্বর্ণ হারাতো, আপনি বলতে পারতেন না কত টাকা হারিয়েছে বা কতটুকু স্বর্ণ হারিয়েছে? অবশ্যই বলতে পারতাম। সিনহা কি বলতে পেরেছিল? তৌহিদ এবার চিন্তায় পড়ে যায়। আসলে সিনহা বলতে পারেনি, সে খুবই দ্বিধায় ছিল উত্তর দেওয়ার সময়। এবার নুসরাত জড়তাবিহীন কণ্ঠে বলে, আলতাফের খুনটি চুরির জন্য হয়নি, খুনের মোটিভ অন্য কিছু। আর সিনহা সেটা জানে। ও চায় না আমরা সত্যটা জানি, তাই ও ইচ্ছে করে আমাদের কেসের ডিরেকশন চেঞ্জ করতে চাচ্ছে। ওর কোনো টাকা বা স্বর্ণ চুরি হয়নি। ও হয়তো কাউকে বলেছিল সিনিকদের রুমে জিনিসগুলো রাখতে, যাতে আমরা জিনিসগুলো পাই। আর সিনিক তো নির্দোষ হওয়া সত্ত্বেও ফেঁসে যাক। তুমি শিওর কি করে হলে ও নির্দোষ? খুনের আগে একজন ডেলিভারি বয় কিন্তু বিল্ডিংয়ে এসেছিল। তো এমন তো হতেই পারে খুনি ডেলিভারি বয় সেজে এসেছিল। সিনহা খুন করেনি, তবে সে চায় না খুনি ধরা পড়ুক, কিংবা খুনের মোটিভটা কেউ জানুক। খুনি ধরা পড়লো না পড়লো এটা ওর হেডেক নয়। ইভেন আলতাফের খুনে তার তেমন কিছু যায়ও আসে না, বরং ও বেশি আনন্দিত। সিনহা খুন করেনি, কিন্তু আলতাফের মৃত্যুতে সে আনন্দিত। পাগল হয়ে গেছো? কি বলছো? সিনহার বাসায় ঢুকতে ছেলেদের জুতো আমার চোখে পড়েছিল। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো আলতাফের, কিন্তু খটকা লেগেছিল জুতোটা কাদা মাখা দেখে। কাদাটা শুকায়নি অবধি। তার মানে কেউ হয়তো কাল রাতে বা আজ সকালে জুতোটা ব্যবহার করেছে। আমি হাত ধোয়ার জন্য যখন ওয়াশরুমে গিয়েছিলাম, তখন গেস্ট বাথরুমে ছেলেদের কাপড় ভেজা অবস্থায় ঝুলছিল রডে। আমি কাপড়ের কথা এ কারণেই তুলছিলাম। সিনহা বলেও দিল ও সব কাপড় জিনিস দান করে দিয়েছে। তাহলে আমার দেখায় কি বলছিল? তার মানে হ্যাঁ, সে তার একটা রিলেশনে জড়িয়ে রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস ওর প্রেমিক তখন ওই বাসাতেই ছিল। যাকগে, এখন চলুন একটু স্নিগ্ধের ভার্সিটিতে যাব, তারপরে রেস্টুরেন্টে সেটার কথা সে বলেছিল। চলুন চলুন বলে চায়ের কাপটা এগিয়ে দিল দোকানের কাছে। তৌহিদ চায়ের বিলটা দিয়ে বাইক স্টার্ট দিল। নুসরাত তার পিছনে বসলো। গন্তব্য স্নিগ্ধের কলেজ। নুসরাত এবং তৌহিদ প্রিন্সিপালের অফিসে বসে রয়েছে। প্রিন্সিপাল স্যার মোহাম্মদ আব্দুর রহমান সাহেবকে বেশ চিন্তিত দেখাচ্ছে। তাদের কলেজের একজন ছাত্র এভাবে খুনের দায়ে গ্রেপ্তার হয়েছে। ব্যাপারটা কলেজের রেপুটেশনের জন্য মোটেই ভালো নয়। তার উপরে পুলিশ সেটার খোঁজখবর নিতে কলেজে এসেছে। ব্যাপারটা আরও বাজে প্রভাব ফেলবে অন্যান্য ছাত্রছাত্রীর উপর। তৌহিদ বিরক্তির স্বরে বলল, স্যার আপনি এটুকু সাহায্য তো আমাদের করতে পারেন, বেশি তো কিছু না। আমি শুধু ওই ছেলেটা সম্পর্কে ওর ক্লাসমেট এবং টিচারদের কাছে কিছু প্রশ্ন করব। এটুকু পারমিশন দিতে আপনার এত আপত্তি কেন? দেখুন, আমি চাই না এটা একটা গসিপের ব্যাপার হোক। একটা খুন হয়েছে, আপনার কাছে কি সেটা ইম্পর্টেন্ট না? সরি অফিসার, আমার কিছু দায়বদ্ধতা আছে। এবার তৌহিদের মেজাজ আরও উগ্র হতে শুরু করে, পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। বুঝতে পেরে নুসরাত তৌহিদের হাতটা চেপে ধরে ধীর কণ্ঠে বলে, স্যার স্নিগ্ধ খুব ব্রাইট স্টুডেন্ট, ওর সারাটা জীবনের ব্যাপার। প্লিজ স্যার, আমরা কাউকে বুঝতে দেব না আমরা পুলিশের লোক। শুধু একটু খোঁজ খবর নেব স্যার। আপনার কলেজের একটা ছেলেকে জেলে নেওয়া হয়েছে। আপনার মনে হয় না ব্যাপারটা অলরেডি একটা গসিপ? আমরা চাইলে ফোর্সফুলি বা কাজটা করতে পারতাম, আপনি কিছু করতে পারতেন না। আপনার চাই না ব্যাপারটা অন্যান্য স্টুডেন্টের মাঝে আতঙ্ক সৃষ্টি করুক। প্লিজ স্যার। নুসরাতের কথায় খানিকটা নরম হয় আব্দুর রহমান সাহেব। তিনি অবশেষে তাদের সম্মতি দেন ছাত্রছাত্রী এবং টিচারদের সাথে কথা বলার জন্য। নুসরাত তাকে ধন্যবাদ বলে উঠে পড়ে। তৌহিদ বেরিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ দৃষ্টি নিক্ষেপ করে আব্দুর রহমান সাহেবের দিকে। তিনি বেশ চুপসে যান তৌহিদের চাহনি দেখে। নুসরাত প্রায় প্রতিটি টিচারের সাথে কথা বলে। সবার একটাই বক্তব্য, সিনিকদের মতো ছাত্র তাদের জীবনে খুব কম পেয়েছেন। এত ডেডিকেশন দিয়ে পড়াশোনা করে যা কল্পনাতীত। ছেলেটার অর্থনৈতিক অবস্থা ভালো নেই, কিন্তু ছেলেটা যথেষ্ট চেষ্টা করে পড়াশোনা করতে, যাতে না হয়। খুনের সময় ক্লাসে ছিল। যেদিন ওদের পরীক্ষা ছিল, ছেলেটা বেশ ভালো নম্বরও পেয়েছে। এই খোঁজখবর নেওয়ার একটা সময় একজন একটা পাথরের কাগজ ছুঁড়ে মারে তৌহিদকে। কাগজটা গায়ে লাগতেই তৌহিদ মাটি থেকে তুলে নেয়।
কাগজটা খুলতে দেখে সেখানে লেখা, স্নিগ্ধের সম্পর্কে কিছু জানতে চাইলে পুকুরের দিকে আসুন। গল্পর দৃষ্টির অগোচরে পর্ব 15, লেখিকা মুশফিকা রহমান মৈত্রী। এই খোঁজখবর নেবার একটা সময় একজন একটা পাথরের কাগজ মুড়ে ছুঁড়ে মারে তৌহিদকে। কাগজটা গায়ে লাগতেই তৌহিদ মাটি থেকে তুলে নেয় কাগজটি খুলতে দেখে সেখানে লেখা, স্নিগ্ধের সম্পর্কে কিছু জানতে চাইলে পুকুরের দিকে আসুন। প্রতিটা মুহূর্ত খুব মূল্যবান, বলা তো যায় না কখন কি হয়, তাই সন্ধ্যার আগে পুকুরের কোনায় আসুন। গোটা হাতের লেখা তৌহিদের মনে হলো কোনো বাচ্চা হয়তো লিখেছে। কাগজটা পেতেই তৌহিদ নুসরাতকে ইশারা করলো। নুসরাত চিরকুটটা পড়ে উদ্গ্রীব কণ্ঠে বলে, আমাদের পুকুরের কাছে খুব দ্রুত যেতে হবে, হয়তো কোনো ক্লু পাবো। কথাটা বলে নুসরাত হাঁটতে আরম্ভ করলো। তৌহিদ তার হাত টেনে ধরে নুসরাত অবাক চোখে আর তার দিকে তাকালেন। সে বলল, এই জায়গাটা এখন নীরব থাকবে, সন্ধ্যা হবে ভাব, এখন কলেজ ফাঁকা হচ্ছে, সাধারণত এই সময় ওখানে নেশা টেশা করে ছেলেপেলে, তাই আমার মনে হয় তোমার এখানে থাকাটাই বেশি জরুরি। আমি একাই যাব। মানেটা কি? আমরা এখানে ইনভেস্টিগেশনে এসেছি, হতেই পারে এই সিরকুটের মানুষটির কাছে অনেক ইম্পর্টেন্ট ক্লু রয়েছে যা কেসটাকে একটা দিশা দেবে। আমারও সেখানে যাওয়াটা একইভাবে জরুরি। নুসরাত, জিদ করো না। আমি জিদ করছি না, আমি লিগেল কথা বলছি। এখন প্রতিটি সুতো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এমন তো নয় আমি কখনোই বিপজ্জনক কোনো কাজ করিনি। তাহলে এখন কি এমন মহাভারত উদ্ধার হয়ে গেল? তীব্র কণ্ঠ প্রতিবাদটা করল নুসরাত। তৌহিদের সোয়াল ক্রমশ শক্ত হয়ে এলো। তৌহিদ এবার নিজেকে আর সংযত রাখতে পারল না। নুসরাতকে একটানে নিজের কাছে নিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, তুমি কখনোই তোমার এই জিদটা কমাবে না, তাই না? সব কিছুতে বাড়াবাড়ি। তোমার এই বাড়াবাড়ির জন্য একবার পগারপার হতে গিয়েছিল। সেদিন যদি 1 মিনিট এদিক ওদিক হতো তাহলে আজ আমার সামনে দাঁড়িয়ে এত পটপট করে সুযোগ পেতে না। কে সিরকুটটা পাঠিয়েছে তার মতলব খারাপ হতে পারে। বলছি, ওখানে আমার বিপদের আশঙ্কা হচ্ছে। তবুও তোমার কাছে তোমার জিদটাই প্রধান। কি হবে তুমি না গেলে? কি হবে আমার কথাটা একবার শুনলে? আমাকে তোমার মানুষ মনে হয় না, তাই না? এক নিঃশ্বাসে কথাগুলো বলল তৌহিদ। তৌহিদের চোখে অভিযোগ এবং অভিমানের সংমিশ্রণ লক্ষ্য করল নুসরাত। অন্য কেউ হলে হয়তো আরও 2 কথা শুনিয়ে দিত, কিন্তু তার সামনে দাঁড়ানো ব্যক্তিটি অন্য কেউ নয়, বরং তৌহিদ। তৌহিদের একটি কথা ভুল নয়, তৌহিদের সাথে তার সম্পর্কের ফাটলের কারণও তার এই জিদ। সেদিন যদি তৌহিদের কথা শুনে জিদটা না করতো তাহলে তাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো এত ধোঁয়াশা হয়ে যেত না। নুসরাত তৌহিদের হাতটা ছাড়িয়ে নিল, নিজ গলায় বলল, আমি এখানে অপেক্ষা করছি, আপনি ওখানে যেতে পারেন। তৌহিদের সম্বিত ফিরল। হুট করে রাগ ওঠাটা খুব বাজে স্বভাবে রূপান্তরিত হয়েছে তৌহিদের। হঠাৎ মেজাজ খারাপ হয়ে যায়। নুসরাতের উপর রাগের ইচ্ছা তার ছিল না, কিন্তু হুট করে মেজাজটা বিগড়ে গেল। তৌহিদের আর নুসরাতের সামনে দাঁড়িয়ে থাকার ইচ্ছে হলো না। দ্রুত পায়ে পুকুরের দিকে রওনা দিল। নুসরাতের উদ্গ্রীব চোখজোড়া তৌহিদের যাওয়ার পানে চেয়ে রইল। পুকুরের কোনায় দাঁড়িয়ে রয়েছে তৌহিদ। কিছু ছেলেপেলে জড়ো হয়ে সিগারেট গাঁজা টানছে। যান্ত্রিক জীবনে আক্ষেপগুলো ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে। এখনও সূর্য অস্ত যায়নি, আকাশটা লাল হয়ে এসেছে, অথচ এই পাশটা একদম নীরব। গাছপালার ছায়ায় বেশ অন্ধকার লাগছে। এখনও চিরকুটের ব্যক্তিটি এসে পৌঁছায়নি। তৌহিদ ঘড়ির দিকে তাকাচ্ছে। 20 মিনিট হতে চলল। তৌহিদ এখনো অপেক্ষা করছে। আজানের ধ্বনি কানে আসছে। হঠাৎ একটা কণ্ঠ ভেসে উঠল তৌহিদের কানে। পিছন ফিরতে বেশ চমকে যায় তৌহিদ। একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তৌহিদ আপাদমস্তক মেয়েটিকে দেখে নিল। মেয়েটি একটি কালো সালোয়ার কামিজ পরে রয়েছে, মাথায় হিজাব পরা, গোল গোল শ্যামবর্ণের চেহারা, বয়স স্নিগ্ধের মতো। তৌহিদের প্রথমে বিশ্বাস হচ্ছিল এই মেয়েটি তাকে এখানে ডেকেছে, কারণ জায়গাটা এতটাই নীরব যে কোনো মেয়ে এখানে এই সময় আসবে না। কিন্তু তার ধারণা ভুল করে মেয়েটি বলে উঠল, আপনি স্নিগ্ধের সম্পর্কে জানতে এসেছেন, তাই না? হ্যাঁ। তুমি চেনো ওকে? হ্যাঁ, সবচেয়ে ভালো করে চিনি। আপনার যা জানার আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। প্রথমে আমাকে এই প্রশ্নের উত্তর দাও, এখানে ডাকলে কেন আমাকে? তুমি তো সবার মাঝেই আমার সাথে কথা বলতে পারতে। পারতাম না, কারণ আমি চাই না আমার এবং স্নিগ্ধের সম্পর্কে কেউ জানুক। কেন? আমি স্নিগ্ধকে ভালোবাসি, কিন্তু ওরা এটা জানতে পারলে আমাদের শান্তিতে থাকতে দেবে না, আমার সাথে একই কাজ করবে। স্নিগ্ধ সেটা চায় না। কে তোমাদের শান্তি দেবে না তা আপনার না জানলেও হবে। স্নিগ্ধ খুনটা করেনি, বেচারা নিজেই প্রতিনিয়ত জীবনযুদ্ধে লড়ে যাচ্ছে। একটা ছেলে যে কিনা প্রতিনিয়ত নিজের পরিচয় করার চেষ্টায় রয়েছে, সে অন্তত খুন করে নিজের জীবনটা নষ্ট করে দেবে না। ওই দিন ওর খুব অসুস্থ লাগছিল, তাই বেচারা পড়তেও যায়নি।
ক্লাস করে বাসার দিকে রওনা দিয়েছিল। আমাকে বলেছিল আজ নাকি সে স্যালারি পেয়েছে, খুব খুশিও ছিল বাসার টাকা পাঠাতে পারবে বলে। আপনার মনে হয় ছেলেটা খুন করবে? আমরা ইমোশনাল ওয়েতে চিন্তা করি না, লজিক্যালি চিন্তা করি। এতগুলো সাক্ষী পেয়েও আপনার লজিক লাগবে? এতটা উন্নত হয়ে গেল আইন, যেখানে রেপের প্রমাণ থাকলেও রেপিস্টটা বেঁচে যায়, যেখানে একটা ছেলে নির্দোষ তবুও তার নির্দোষিতার প্রমাণও রয়েছে, তবুও আপনাদের হচ্ছে না। রবার্টের মতো কথাটা বলল মেয়েটা দেখতে ভয়ানক নয়, কিন্তু তৌহিদের গায়ে কেমন যেন কাটা দিচ্ছে। মেয়েটির চাহনি একেবারেই ঠান্ডা, সে কথাগুলো যন্ত্রের মতো বলছে। তৌহিদ বিদ্রুপের স্বরে বলল, যদি স্নিগ্ধ নির্দোষী থাকে তবে তার আইডিটা ওখানে কি করছে? ওটা হারিয়ে গেছিল, ও কমপ্লেনও করেছিল অ্যাডমিনিস্ট্রেশন অফিসে। আর কিছু? স্নিগ্ধের একজন বন্ধু ছিল, ও যে প্রায় রাতে থাকতো ওর মেসে। চেনো তাকে? স্নিগ্ধের কোনো বন্ধু নেই, এরা আমাদের তাদের সমপর্যায়ে ফেলে না, তাই আমাদের সাথে মিশতে চায় না তারা। আপনার আর কিছু জানতে ইচ্ছে করছে? না? তাহলে আমি আছি, আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না, আমি কারোর সামনে আসতে চাই না। বলে মেয়েটা হনহন করে হাঁটা শুরু করলো, তৌহিদের দিকে ফিরে চাইলো। তৌহিদ মেয়েটির নামটুকু জিজ্ঞেস করতে ভুলে গেল। তার শরীরটা গোলাচ্ছে কেন, এতটা খারাপ লাগছে জানে না, হয়তো দুপুরে পেটে কিছু পড়েনি তাই। তৌহিদ খুব কষ্ট করে নুসরাতের কাছে পৌঁছালো, খুব কষ্ট বলল, আলিফকে